যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার। এদিকে দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত কমপক্ষে 20 জন। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। আর আজ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় 30 শিশুসহ 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন আহমেদ আল শারা। স্থগিত করা হলো সংবিধান। চীনের চান্দ্র নববর্ষের উদযাপনের খবরও জানাবো। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন পোটোম্যাক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আমেরিকান পিএসএ এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ান CRJ-700 মডেলের বিমানটি কানসাসের উইচিটা থেকে 60 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন AFA জানিয়েছে বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরের দিকে আসার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। এরপরই বিমানটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরই বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির উপর নজর রেখেছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। মনিরুজ্জামান বাবু, 71। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। বুধবার জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া এই তথ্য জানিয়েছে। রেডিওটি বলছে বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেল ক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দর থেকে 20 আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল বিমানটির। পরবর্তীতে তিনি জানান দুর্ঘটনা কবলিত বিমানে 21 আরোহী ছিলেন, যার মধ্যে 3 জন বেঁচে আছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে দক্ষিণ সুদানে 2018 সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 19 জনের মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রে চলমান অভিযানে গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের একাংশকে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সেসব বন্দীদের জন্য কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চলমান অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এমন খারাপ কিছু লোকজন রয়েছে যে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোও যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। আবার তাদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও রাখা যাচ্ছে না। এ কারণেই এই অপরাধীদের গুয়ান্তানামো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্য টেক্সাস ও নিউ জার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মার্কিন যৌথ বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে অন্তত 1 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর মিশন পূরণে শুরু হয়েছে এই অভিযান। যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে এসব সভা সমাবেশে যোগ দিয়েছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।
এই নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এ ব্যাপারে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী যারা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন। এই আদেশের একটি খসড়ায় দেখা গেছে, ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সেই সকল প্রবাসীরা জিহাদপন্থী ফিলিস্তিন আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের নজরদারিতে রাখা হয়েছে, তাদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠাবো। এছাড়া ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করার কথাও বলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় ৩০ শিশু সহ ১১০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া এই জিম্মিদের মধ্যে ৩০ শিশু রয়েছে। অন্যদিকে হামাস গাজায় তাদের কাছে থাকা ৮ জিম্মিকে মুক্তি দেবে। এসব জিম্মির মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ৩ জন ইসরায়েলি বলে জানা গেছে। ৩ ইসরায়েলি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বেরগার এবং গাদি মোজেস। বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দিয়েছে হামাস। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও ৮ থাই নাগরিক ও ১ জন করে নেপালি ও তানজানিয়ান রয়েছেন। অবশ্য ৮ থাইয়ের মধ্যে ২ জন মারা গেছেন। এছাড়া তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন। ৩ ইসরায়েলের মধ্যে আরবেল ইয়েহুদের গত শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তিনি ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দী থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আর তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি মাসেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকেই অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও অন্তত ৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭,৪০০ ছাড়িয়ে গেছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। এছাড়াও রয়েছেন নেপাল ও ঘানার ৬ নাগরিক। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জন কর্মীকে বহনকারী একটি বাস কাজের স্থানে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরি জানিয়েছেন, গত রবিবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে আসির প্রদেশের ওয়াদি বিন হাসবাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ। সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির বরাতে সংবাদ মাধ্যম সানার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল শারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে, যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেবে। বুধবার দামেস্কে একটি বৈঠকে অংশ নেন সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আল শারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররা। ওই বৈঠকে আহমেদ আল শারাকে প্রেসিডেন্ট করা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন আসাদের বাথ পার্টি, সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে দেওয়া হয়েছে। আহমেদ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে আরও বলা হয়, HTS সহ বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দেওয়া হয়েছে।
ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট 104টি আকাশযান রাশিয়ায় হামলা চালায়। তারা আরও জানিয়েছে ইউক্রেনের বেশিরভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রেয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়েছে। বেলগ্রোদের গভর্নর বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে, ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আকাশ হামলার সাইরেন বেজে উঠেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি চলতি বছর আরও বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র ও পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আরও বেশি অস্ত্র উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদনের পাশাপাশি পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কিম। তিনি বলেন, এই বছরটি উত্তর কোরিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ সময় কিম আরও বলেন, উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি রয়েছে। সবচেয়ে শত্রুভাবাপন্ন দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের ফলে এই পরিস্থিতিতে পড়েছে। এই পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি করা ছাড়া কোনো পথ খোলা নেই বলেও জানিয়েছেন তিনি। নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীন জুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ বা লুনার ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব। দেশের গণ্ডি পেরিয়ে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। আরও জানাচ্ছেন ঋতু সাহা। চীনের শহরগুলো এখন যেন এক উৎসবের নগরী। ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বা লুনার নিউ ইয়ার উপলক্ষে অনিন্দ্য সুন্দর সাজে সেজে উঠেছে গোটা দেশ। নাচ, গান ও শোভাযাত্রায় চলছে নানা রীতিনীতি পালনের ধুম। আমি এখানে প্রথমবারের মতো এসেছি। এখানকার সব আয়োজনই অনেক প্রাণবন্ত। আমি এই উৎসবটিতে অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভ্যাল চীনাদের সবচেয়ে বড় ও দীর্ঘতম উৎসব। এই উৎসব উপলক্ষে দেশটির সব প্রদেশ ও অঞ্চলেরই রয়েছে আলাদা আলাদা লোকজরীতি। হুবেই প্রদেশে বাঁশের ভেলার উপর আতশবাজির প্রদর্শনী নজর কেড়েছে হাজারো পর্যটকের। আমি কাজাখস্তান থেকে এসেছি। চীনের এই বিশেষ বসন্ত উৎসবকে সামনে রেখেই আমি এখানে এসেছি। চীনের রাস্তাগুলো এখন রঙিন লণ্ঠনে সাজানো, যা সত্যিই মনোমুগ্ধকর। চেচিয়াংয়ে ওয়েস্ট লেকের তীরে দেখা মিলেছে ব্যতিক্রমী শোভাযাত্রারও। নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন চলছে সাংহাইয়ের ওয়াইইউয়ান গার্ডেনেও। জিয়াংসুতে চোখ ধাঁধানো ওয়াটার টাউন বিখ্যাত সব খাবারের পদ ও লাইট শো উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে চীনের বসন্ত বরণের আমেজ ছড়িয়ে পড়েছে বাইরেও। রঙিন আলোজ সাজ দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফায়, সেজেছে জোহানেসবার্গের সবচেয়ে উঁচু ভবনও। সপ্তাহব্যাপী নানা আয়োজন ছিল সান ফ্রান্সিসকোর চায়না টাউনে। আনন্দ উদযাপন থেকে বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। ঋতু সাহা, ৭১। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।